অবশেষে বাংলাদেশের খেলাধুলায় এবং ভালো করে বললে বাংলাদেশের ইতিহাসে একটা অধ্যায় শেষ হতে যাচ্ছে, সাকিব আল হাসান অধ্যায়। এখন সাকিব আল হাসানকে আপনি কিভাবে দেখেন, মানে তাকে নায়ক হিসাবে দেখেন নাকি ভিলেন হিসাবে দেখেন নাকি তাকে অন্যায়কারী হিসাবে দেখেন, এটাতে আসলে ইতিহাসের কিছু যায় আসে না। কারণ একটা জিনিস আমি সবসময় বলি, ঘরোয়া আড্ডায় বলি, বিভিন্ন জায়গায় বলি যে ইতিহাসকে আপনি ইতিহাসের মধ্যে বসে কিছু বুঝতে পারবেন না। আজকে থেকে 100 বছর পরে আসলে পরিষ্কার একটা জাজমেন্ট হবে যে সাকিব আল হাসান আসলে কী ছিল, নায়ক ছিল নাকি ভিলেন ছিল। তার আগে পর্যন্ত আমি দেবব্রত অন্তত কোনো কথা বলতে চাই না, কিন্তু এটা পরিষ্কার যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় তারকা, সবচেয়ে বড় পারফর্মারের অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে, একদম শেষ দেখতে পাচ্ছি আমরা। আজকে ভারতে বসে আমাদের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে অনেকটা ঘরোয়া ভঙ্গিতে বলে দিচ্ছেন যে তার টি-20 ক্যারিয়ার অলরেডি শেষ হয়ে গেছে, গত বিশ্বকাপে তিনি শেষ টি-20 খেলে ফেলছেন এবং যদি সুযোগ পান আগামী অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার টেস্ট ক্যারিয়ার শেষ হবে, শেষ টেস্ট খেলবেন। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে সাকিব আল হাসানের বিদায়টা কেন আমাদের জন্য ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সবচেয়ে বড় ব্যাপার। আপনি যেভাবেই দেখেন, সেটা পলিটিক্যাল দিক থেকে বলেন, ফিনান্সিয়াল দিক থেকে বলেন, সোশ্যাল দিক থেকে বলেন, কোনো সেক্টরে বাংলাদেশ দেখেন কোনো কিছুতে 1 নাম্বার না। একমাত্র দুর্নীতিতে টানা অনেকবার আমরা 1 নাম্বার হয়েছি, এছাড়া কোনো ভালো ব্যাপারে তো আমরা আজ পর্যন্ত 1 নাম্বার হইতে পারি নাই। ফুটবল খেলাধুলা তো অনেক দূরের ব্যাপার, কোনো ভালো ব্যাপারে আমরা পৃথিবীর 1 নাম্বার হইতে পারি নাই। আমরা অনেক কিছু নিয়ে উন্মাদনা করি, আমরা রবীন্দ্রনাথ নিয়ে উন্মাদনা করি, নজরুল নিয়ে উন্মাদনা করি, আমরা অমুক আরোহীরে নিয়ে উন্মাদনা করি, অনেক কিছু নিয়ে উন্মাদনা করি, কিন্তু রিয়েলিটি হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভে তাদের আসলে ওইরকম কোনো ভ্যালু নাই। আপনি গ্লোবাল র্যাঙ্কিং করলে আমাদের কোনো একজন অ্যাচিভার কোনো সেক্টরের, তো ওই যে বললাম সব সেক্টর, লিটারেচার বলেন, মিউজিক বলেন, স্পোর্টস বলেন, ফিনান্স বলেন, কোনো সেক্টরে কোনো একজন মানুষ কোনো জায়গায় টপে যেতে পারেনি। পজিটিভ কোনো 1 নাম্বার আমরা এর আগে কখনো দেখি নাই। 1 নাম্বার বাদ দেন, গ্লোবাল স্ট্যান্ডার্ডে দেখি নাই। আমরা সাকিব আল হাসানের আগে কি দেখছি, কাদের দেখছি? আকরাম খান, বুলবুল, দুর্জয়, এদের দেখছি। পরে এসে রফিক ভাই, সুমন ভাই, এদের দেখছি। এরাও কি কেউ তার সময়ের পৃথিবীর সেরা 10-এ যাইতে পারছে? ক্রিকেটেই বললাম, অন্যান্য সেক্টরের কথা বাদ দেন, অন্যান্য সেক্টরে তো আলোচনারই প্রশ্ন আসে না, মিউজিকে তো আলোচনারই প্রশ্ন আসে না। সেই ক্রিকেট থেকে আমাদের চোখের সামনে একটা ছেলে পৃথিবীর সেরা হয়ে উঠলো, অলরাউন্ডার হিসাবে পৃথিবীর সেরা হয়ে উঠলো, এবং টানা 1 দশকেরও বেশি সময় ক্রিকেট 3টা ফরম্যাট, প্রায় পরস্পর বিরোধী 3টা ফরম্যাট, টি-20, ওয়ানডে আর টেস্ট, 3টা ফরম্যাটেই সে 1 নাম্বার হিসাবে রাজত্ব করলো। এখনও সে র্যাঙ্কিংয়ে সেরাদের কাছাকাছি আছে। এছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে 10-এ ঢুকলো, তারপরে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও অনেক কাছাকাছি গেল। এই জিনিসগুলো সাকিব আল হাসানকে দেখতে দেখতে প্রায় 1-1.5 দশক সাকিব আল হাসানের এই বিশ্ব শাসন দেখতে দেখতে আমরা একসময় ভাবা শুরু করছিলাম যে এটা স্বাভাবিক, এটা বোধহয় বাংলাদেশের যে কেউ পারে। আসলে তা না, আসলে সাকিব আল হাসানের এই ঘটনাটা ওয়ান অফ ঘটনা। সাকিব আল হাসানের আগেও আমাদের ইতিহাস কেউ নাই, এবং আমার খুব আশাবাদী হইতে ইচ্ছা করে যে সাকিবের পরপরই হয়তো মিরাজ, তারপরে রকিবুল বা অন্য কেউ হয়তো 1 নম্বর জায়গাটা আবার রিক্লেইম করবে। কিন্তু বিশ্বাস করেন, আমাদের ক্রিকেট কাঠামো আমি চিনি, আমাদের ক্রিকেটার উঠে আসার প্রক্রিয়া আমি বুঝি। আমাদের ক্রিকেট থেকে মনে হয় না আগামী 10-20 বছরেও একটা 1 নম্বর কোনো সেক্টরের উঠে আসবে, ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার উঠে আসবে না, আমার মনে হয় না। আচ্ছা, আসলেও কিন্তু সাকিবের নামটা ওই এভারেস্টের মাথায় লেখা থাকবে, কারণ প্রথম ভিত্তিপ্রস্তরটা সাকিব স্থাপন করছিল। প্রথম এই বাংলাদেশকে, শুধু খেলাধুলায় না, আবারও বলি সব সেক্টরে, প্রথমে বাংলাদেশকে এই বিশ্বাসটা সাকিব আল হাসান দিয়েছিল যে এই দেশ থেকে কেউ 1 নাম্বার হইতে পারে, কোনো একটা সেক্টরে এই দেশ থেকে পৃথিবীর 1 নাম্বার হইতে পারে, কম্পিটিটিভ কোনো জায়গায়। আমি রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল ব্যাপারগুলো বাদ দিচ্ছি, যে এই জায়গাগুলো তো কম্পিটিটিভ না, কম্পিটিটিভ কোনো সেক্টরে বাংলাদেশের কেউ 1 নাম্বার হইতে পারে বা টপদের কাতারে যেতে পারে। দেখেন না, সাকিব আল হাসানকে নিয়ে যখন বিশ্ব কথা বলে, যখন হর্ষ ভোগলে কথা বলে, সঞ্জয় মাজরেকার কথা বলে, বা ওয়াসিম আকরাম যখন কথা বলেন, তখন তারা কাদের সঙ্গে তুলনা করে কথা বলেন? জ্যাক কালিসের সঙ্গে তুলনা করেন, গ্যারি সোয়ার্সের সঙ্গে তুলনা করেন, কপিল দেবের সঙ্গে তুলনা করেন, এই সব লোকের সঙ্গে তুলনা হয়। আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশের কোনো একটা লোকের সঙ্গে কোনো দিন এই লেভেলের কারোর তুলনা হবে?
সাকিবের সঙ্গে কি আমাদের দেশের অন্য কারোর তুলনা হয়? মাশরাফি, তামিম এদের তুলনা হয়? মুশফিক, রিয়াদ এদের তুলনা হয়? হয় না। সাকিবের সঙ্গে তুলনা হয় সর্বকালের সেরাদের সঙ্গে। এইটাই আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। সাকিবকে আমি 2007 সালে প্রথম সামনাসামনি দেখি। 2006 সালে ওর শুরু হয়, তখন আমরা সবাই সারপ্রাইজড ছিলাম। সুমন ভাই জিম্বাবুয়ে থেকে ফিরে খুব অবাক হয়ে বলছিল যে এই ছেলেটার বয়সভিত্তিক ক্রিকেট অনেকদিন ধরে দেখি। প্রথম দেখছিলাম গুলশানে, ওই যে তখন গুলশানে হচ্ছে বিসিবি অফিস ছিল, তো কিন্তু কখনো ভাবতে পারি নাই যে এই ছেলেটা এত ম্যাচিউরড আচরণ করবে। সেই সিরিজে সাকিব খুব বেশি কিছু করে নাই। আলটিমেটলি সেই সাকিব পরে বাংলাদেশের ক্রিকেটের প্রতীক হয়ে উঠছে। আমার দেখার কথা বলছিলাম, প্রথম দেখছিলাম প্রথম আলোর একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, ওই যে গ্রামীণফোন প্রথম আলো ক্রীড়া পুরস্কার, ওখানে বর্ষসেরা উদীয়মান তারকা জিতছিল। ওই দিনে আমি চমকে গেছিলাম। আমার দায়িত্ব ছিল ওই দিন পুরস্কার বিজয়ীদের রিয়াকশান নিয়ে পরদিন একটা স্টোরি করা। তো আমি সাকিবরে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি তো বর্ষসেরা উদীয়মান হলেন, আপনি কি খুব খুশি? তো সাকিব একটু মুচকি হাসলো। ওই বয়স থেকেই ওর এই মুচকি হাসিটা, এই যে মুচকি হাসিটা দিয়ে রহস্য করে, এই জিনিসটা ছিল। ওই বয়সেই সে আমাকে বলল যে ঠিক খুশি বলা যাবে না, এখনই যদি খুশি বলি তাহলে তো সমস্যা হয়ে যাবে, আমাকে তো আসলে এটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, যাতে আগামী বছর এই মূল বর্ষসেরা ক্রীড়াবিদ হইতে পারি। দেখেন সেই থেকে সাকিব টানা 4-5 বছর বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছে। মানে সাকিব তার কথাটা রাখছে, সেই থেকে সাকিব কিন্তু কথা রাখেই আসতেছে। সাকিব বাংলাদেশকে একটা অন্য স্তরে নিয়ে গেছে। ক্রিকেট কতটা ওয়ান ম্যান শো হইতে পারে সেটা 2019 বিশ্বকাপে দেখায় দিছে। বিশ্বকাপের ইতিহাসে, ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি, সেই একটা লোক 1000-এর উপরে রান করছে, অলমোস্ট 20 উইকেট নিচ্ছে। মানে অলরাউন্ডিং পারফরমেন্স তো বাদ দেন, শুধু ব্যাটিং পারফরমেন্স দিয়ে সে সচিন টেন্ডুলকারদের কাতারে নাম তুলে নিয়ে গেছে। আর অলরাউন্ডার হিসাবে 2019 বিশ্বকাপে যা করছে তা আগে পরে কেউ কখনো করেনি। সাকিব কত রেকর্ড এই সময়কালে করছে তা বলতে গেলে একটা বিশাল বই লিখতে হবে। সাকিবকে নিয়ে বইও লিখছি, বড় অসময়ে লেখা হয়েছে। 2014 সালে পাবলিশ হয়েছে। 26 জন বিশ্ব এবং বাংলাদেশের বাছাই করা 26 জন মানুষ, তার মধ্যে ওর মা, বাবা, বোন, বউ সহ, আবার ওদিকে জ্যাক কার্লিস, তারপরে সঞ্জয় মাঞ্জরেকর সহ পৃথিবীর ওয়াসিম আকরাম, পৃথিবীর সেরা বিশেষজ্ঞদের ইন্টারভিউ নিয়ে একটা বই করছিলাম। বইটা কেউ ওইভাবে পড়ে দেখে নাই। ইচ্ছা আছে, সাকিব সম্মতি দিচ্ছেন, ইচ্ছা আছে তার অবসরের পরে ওই বইটারে একটু অন্যরকম চেহারায় বাজারে আনা। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। সাকিবের সঙ্গে সর্বশেষ দেখা হলো এই বাংলাদেশে, নগদের একটা সেশন করতে এসে দীর্ঘ সময় বসে বসে পারিবারিক অন্যান্য বিষয়ে আড্ডা দিচ্ছিলাম। সাকিবরে নানাভাবে পোর্ট্রে করা হয়, সেগুলো নিয়ে আমার এই চ্যানেলে কয়েকটা ভিডিও পাবেন। সাকিবরে নিয়ে আমার ব্যাখ্যা বলি অমুক তমুক। সাকিবরে আমি আবার বলি, সাকিব ভিলেনও হইতে পারে, নায়কও হইতে পারে, এটাতে আমার কিছু যায় আসে না। 10 বছর পরে বা 50 বছর পরে বোঝা যাবে যে আসলে সাকিব কি নায়ক ছিল, ভিলেন ছিল। কিন্তু এইটা সত্যি যে সাকিবের মতো পারফর্মার এই ভূভারতে, এই বাংলাদেশে এর আগে কখনো জন্মায় নেই, আর ভবিষ্যতেও খুব দ্রুত 10-20 বছরের মধ্যে জন্মাবে না। আজকে সাকিব যেভাবে বিদায় নিল, যেভাবে তার বিদায়ের ঘোষণাটা দিল, এই ঘোষণাটার মধ্যেই দেখবেন একটা এক্সেপশনাল ব্যাপার আছে। আমি প্রেস কনফারেন্সটা দেখতেছিলাম, সেখানে আমি সবসময় বিদায়ী প্রেস কনফারেন্স কম করি নাই, সর্বশেষ মাশরাফিরটাও করছি। একটা ট্র্যাডিশন হচ্ছে, হয় প্রেস কনফারেন্সের শুরুতে বলা যে ভাই আমার একটু বিশেষ কথা আছে, আমার 2 মিনিট সময় দেন, তারপরে প্রশ্ন উত্তর নেওয়া। আর কেউ যারা একটু লুকাইতে চায় তারা শুরুতে প্রেস কনফারেন্স শেষ করে তারপরে বলেন ভাই আপনারা যদি 1 মিনিট বসেন আমি একটা ঘোষণা দিব, বলে চলে যায়। সাকিবের কোনোটাই করে নাই। সাকিব অন্য একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেমন যেন হঠাৎ মনে পড়ছে, এইভাবে বলে ফেললো যে মিরপুরে যদি সুযোগ পাই তাহলে আমি আমার শেষ টেস্ট খেলবো, আর শেষ T20 অলরেডি খেলে ফেলছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি শেষ ওয়ানডে খেলবো। মানে কেমন যেন খুব ক্যাজুয়াল একটা ব্যাপার, রোজই যেন মানুষ তার জীবনে শেষ টেস্ট খেলে, শেষ ওয়ানডে খেলে, কত ক্যাজুয়াল। তবে হ্যাঁ, সাকিবের মানে আমি আবারও একটু দ্বিধা রেখে যাই, সেটা হচ্ছে মিরপুরে শেষ টেস্ট বলে সাকিব মানে আশাবাদ ব্যক্ত করছেন, কিন্তু এটা গ্যারান্টি কিন্তু দেন নাই। সাকিবের জায়গায় কতগুলো ছোট যদি কিন্তু রেখে দিচ্ছেন। তিনি বলছেন তার সঙ্গে ফারুক ভাইয়ের কথা হয়েছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোকেদের কথা হয়েছে, তারা কথা দিচ্ছেন যে মিরপুর টেস্টে তার নিরাপদে আসা, নিরাপদে থাকা এবং ওখানে একটা অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা, এগুলো তারা করবেন। তবে সাকিব ওখানে বলতে একটা ছোট্ট কথা বলছেন। সাকিব সাধারণত এরকম প্রসঙ্গক্রমেই বলে ফেলেন যে আমার নিরাপদে বাংলাদেশ থেকে আবার চলে যাওয়াটাও নিশ্চিত হবে কিনা সেটা আমি বুঝতে চাইব। মানে সাকিব
আসলেন, শেষ টেস্ট খেললেন, ম্যাচটা শেষ হলো, তারপরে সাকিব কোনো একটা ঝামেলায় পড়লেন, এরকম বুঝলে কিন্তু সাকিব আসবে না। মানে আমি তার কথাবার্তায় যেটা বুঝলাম, এরকম বুঝলে সাকিব আসবে না। এবং এই নিশ্চয়তা তাকে সরকার দেবে কি না সেটাও নিশ্চিত করে এখনই আমি বলতে পারি না, কারণ আমার তো সরকারের সঙ্গে কোনো কথা হয় না। ফলে সাকিব মিরপুর টেস্ট খেলতে আসবে কি না বা সাউথ আফ্রিকার বিপক্ষে আদৌ খেলবে কি না এটা নিয়ে একটা সন্দেহ আমার থেকেই গেল। আমি আশা করি খেলবে আমার চোখের সামনে। আমি বিসিবিতে এখনও আশা করি চাইলে একটা ক্রেডিশন পাবো। আশা করি যে সাকিবের বিদায়ী টেস্টটা কাভার করতে পারবো, অফিস থেকে ছুটি নিয়ে হলেও বিদায়ী টেস্টে মাঠে যাব। এইটুকু প্রতিশ্রুতি দিলাম যে সাকিব যদি খেলতে আসে অবশ্যই অক্টোবরে ওই টেস্ট আমি কাভার করব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাকিব এর আগে কয়েকদিন যা বলছি আসলে সবই এখন অর্থহীন হয়ে গেছে। কানপুরে সে অবশ্যই খেলবে বোঝা যাচ্ছে, কারণ সেই সংবাদ সম্মেলনে আসছে। তো আশা করা যায় কানপুরে সে ভালো করবে। আর আমার কেন জানি একটা আশঙ্কা হচ্ছে যে কানপুরেই আসলে তার শেষটা হয়ে যাবে। ও সেটা না হোক, আশা করি সাকিব মিরপুরে আসবে, মিরপুরে তাকে আমরা দেখব, অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দেব, সেই প্রার্থনা করি। সকলের কাছে শুভেচ্ছা। সাকিবের মূল্যায়ন এইটুকু সময় করা যাবে না। আশা করি কানপুর টেস্টের পরে সাকিবরে নিয়ে একটু বড় করে একটা পডকাস্ট টাইপের কিছু করা, যেটাতে একটাতে আমি সাকিবের পুরো মূল্যায়নটা করতে পারি এবং আপনাদের বলতে পারি যে আমি সাকিবরে কোন জায়গায় রেট করি। আপাতত তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এটাকে ধরে নেন এবং সাকিবের জন্য শুভকামনা থাকলে সবাই প্রার্থনা করেন যে যেন সাকিব মিরপুরেই সত্যিই খেলতে আসে, আমাদের চোখের সামনে থেকেই যেন তার বিদায়টা হয়। সবার জন্য শুভকামনা, সাকিবের জন্য শুভকামনা।